দেশের একজন ব্যবসায়ী হালকা পাতলা দুর্নীতি করে যদি 100 কোটি টাকা কামায়, তাও সে দেশে একটা ফ্যাক্টরি দিবে, দেশের উপকার হবে। কিন্তু বিদেশের একজন ব্যবসায়ী এই দেশে ব্যবসা করলে দেশের কি লাভ হবে? এটা বলছে হচ্ছে কিছুদিন আগে ওই যে দলের নিবন্ধনের জন্য মরতে থাকা তারেক ভাইজান। সে আশা করছি শিক্ষিত, কিন্তু তার মাথায় যে তার নিজস্ব চিন্তা চেতনা, নিজের উন্নতির চিন্তা চেতনা, চুরি সামার চিন্তা চেতনা, তার এই কথাটা থেকে স্পষ্ট। যেখানে বিশ্বের বড় বড় দেশগুলা উন্নতশীল, উন্নত হতে থাকা বা উন্নত হয়ে গেছে, সেসব দেশগুলা বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরকে ওই যে ট্যাক্স ফ্রি করে দিচ্ছে নিজের দেশে এসে ব্যবসা করার জন্য, সেখানে আমাদের এই যে বলদাগুলা এরকম কথা বলে। বিদেশি বিনিয়োগকারীরা যখন দেশে এসে ব্যবসা করে, তখন কাজের ক্ষেত্র সৃষ্টি হয়, দেশের বেকার সমাজ হচ্ছে কাজের সুযোগ পায়। এই কাজের পরিপ্রেক্ষিতে দেশে কিন্তু আমাদের দেশটা উন্নত দিকে আগায় যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সে সে বলতেছে যে দেশের হালকা পাতলা দুর্নীতি করলো দেশে একটা ফ্যাক্টরি হবে, হ্যাঁ, দেশের উন্নতি হবে। কিন্তু তার চেয়ে বেশি উন্নতি তো বিদেশি বিনিয়োগকারীরা যখন দেশে বিনিয়োগ করবে তখন। এরপরে আসেন আমাদের যে পরিমাণে হচ্ছে জনশক্তি বেকার আছে, এই যে বেকার জনশক্তি গুলা বিভিন্ন হচ্ছে চামচাদের পিছে ঘুরে, এই যে পাতি নেতার পিছনে ঘুরে। কেন ঘুরে? কারণ সে বেকার, তার কোনো কাজ কাম নাই। অন্তত যদি ফ্রিতে এক কাপ চা খাওয়া যায় বা দুই একটা সিঙ্গারা খাওয়া যায়, তাহলে তো লস নাই। এখন কাজের ক্ষেত্র সৃষ্টি করা হচ্ছে আমাদের দেশের দায়িত্ব। আর যদি বিদেশি বিনিয়োগ দেশে আসে, সেই ক্ষেত্রে তো হচ্ছে সোনায় সোহাগা। কিন্তু সেখানে এরকম কথা, ব্রেনলেস কথাবার্তা হচ্ছে। আর হচ্ছে আমাদের দেশে সাংবাদিকরা যে পরিমাণের ব্রেনলেস এবং টক্সিক, একবার রুচিকর সংবাদগুলা উপস্থাপন করে, সেগুলা বাদ দিয়ে যদি আমাদের সাংবাদিকরা চিন্তাশীল, বিভিন্ন প্রতিবেদনমূলক কিছু সংবাদ উপস্থাপন করতে দেশের মানুষের সামনে, যেগুলো হচ্ছে দেশের মানুষের জন্য, সরকার ব্যবস্থাপনার জন্য কাজে আসলো, কিন্তু আমাদের সাংবাদিকরা আসলে এগুলা করে না। এবং হচ্ছে এই যে এই লোকটার রাজনৈতিক দলের সার্টিফিকেট বা অনুমোদন কিভাবে দিবে? সে তো পুরো ব্রেনলেস একটা লোক, তার কথাবার্তা হচ্ছে বাচ্চাদের মতো। তো সে তার রাজনৈতিক দল দিয়ে কি করবে? সে ওই যে অল্প অল্প দুর্নীতি করবে। কি বলবো, যাই হোক, আমাদের যে পরিমাণ জনশক্তি, 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশে, মোটামুটি 20-22 কোটি জনশক্তি। এই 20-22 কোটি জনগোষ্ঠীকে যদি প্রপার গাইড করার মতো একজন রাষ্ট্রপ্রধান থাকতো, তাহলে আমরা কিন্তু একটা উন্নত দেশ হতে পারতাম। কৃষি প্রধান থেকে আমরা কিন্তু এখন আস্তে আস্তে বিভিন্ন ব্যবসার দিকে আগাচ্ছি। আমাদের দেশটা কিন্তু এখন আর বলতে গেলে কৃষি প্রধানের মধ্যে নাই, অত বেশি কৃষিকাজ হয় না, হচ্ছে এখনো, কিন্তু আগের তুলনায় কিন্তু 20-25% কৃষিকাজ আমাদের কমে গেছে। আমরা আদার্স ব্যবসা বাণিজ্য কিন্তু হচ্ছে। তো এইভাবে যদি আমাদের এই জনগোষ্ঠীটাকে প্রপার কাজে লাগানো যাইতো, তাহলে কিন্তু আমাদের দেশটা উন্নত হইতো। একটা এক্সাম্পল দেই, বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে বড় বড় হচ্ছে সেলিব্রিটিরাও কিন্তু এখন বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করে। কেন করে? বাংলাদেশের এই যে বেকার জনগোষ্ঠী, বেকার বৈশা বৈশা বাগানে চিপা এখানে সেখানে বসে বসে যে ফেসবুক চালায়, এই যে অনলাইন জগৎটা ইউজ করে বেকারের কারণে, সেখানে কিন্তু বাংলাদেশের এই যে এই বেকাররা একটা সম্পদে পরিণত হয়ে গেছে। বাংলাদেশের এই যে ভিউয়ারদেরকে বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে আহ বড় বড় সেলিব্রিটিরা এখন বাংলাদেশের এই যে এই দর্শকদেরকে খুব দামি কিছু মনে করতেছে। আপনার ফিফার সভাপতি বলতেছে বাংলাদেশকে বিশ্বকাপে চায়, অর্থাৎ হচ্ছে ফিফার অনলাইন অ্যাক্টিভিটিসটাকে হাই র্যাঙ্ক করার জন্য বাংলাদেশের এই যে মূল্যবান দর্শকদেরকে ব্যবহার করতেছে। তাহলে আমরা বেকার হয়ে কিন্তু অনলাইন জগৎটা খুব মূল্যবান হয়ে গেছি। তা আমাদেরকে যদি প্রপার গাইডলাইন করা হইতো আমাদের এই বেকার জনগোষ্ঠীকে, তাইলে বাংলাদেশের অবস্থান ইনশাল্লাহ একটা সময় অনেক উপরে যেত। আর ছোট দেশগুলা এবং হচ্ছে এই যে মানে মাঝারি মানের জনগোষ্ঠী যাদের আছে, তাদেরকে যদি প্রপার গাইডলাইন করা হয়, তাহলে ওইসব দেশগুলো কিন্তু ভালো একটা অবস্থানে যায়। তো যাই হোক, আমাদের দেশে হচ্ছে আসলে ভালো কিছু চর্চা হয় না, ভালো কিছু আমরা ধারণ করি না। হ্যাঁ, যার জন্য হচ্ছে আমাদের দেশের আজকে এই দুরবস্থা। আমাদের দেশে এখন অনেক ধরনের, অনেক ধর্মের, অনেক মতের অনেক জ্ঞানী গুণী আছে, কিন্তু প্রপার কথা বলার জন্য, প্রপার কথাগুলো ধারণ করার মতো মানুষ একজনও নেই। ওকে, ধন্যবাদ।